মর্নিং পিএন ওয়াল পরিবারে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর গরম প্রচণ্ড পরিমাণে পড়ে গেছে আর সাবান। আর ঠিক এই সময়তেই আমাদের সবজির মধ্যে যেটা সবথেকে আগে নাম পড়ে সেটা হচ্ছে আলু। আলু এমন একটা জিনিস, কিছু কিছু জিনিসে কিন্তু আলু ছাড়া একদমই চলে না। আমরা সব কিছু জেনেও এই আলু সবজি আরেক রকমভাবে আজকে আমরা করতে চলেছি। আলু বড়ি দুর্দান্ত স্বাদের এই রেসিপি। করি সেটা হচ্ছে এই সময় আমাদের আলু অনেক সস্তায় পাওয়া যায়। আর এই সস্তায় এই আলু রেসিপিটা যদি করে রাখতে পারি, যখন আমাদের অসময়ে রান্নাটার যখন কি করব মুখটা একটু টেস্টটা পাল্টাতে চাই, তখন যদি এই রেসিপিটা সবার সামনে তুলে ধরা হয়, সত্যি বিশ্বাস করুন খুব সুন্দর লাগবে এই রেসিপিটা। আর আমার তো ভীষণ ভীষণ প্রিয়, মনে হয় আপনাদেরও পছন্দ হবে। তো এই সমস্ত রেসিপিটা খুব সহজে আপনারা বানিয়ে স্টোর করে রাখতে পারেন, 1 বছরের জন্য এটা থেকে যাবে। আর এয়ার ক্যাপ জায়গায় করবেন তাহলে জিনিসটা বেশি দিন থাকবে। আর যদি আপনার মনে সেরকম কিছু হয়, একবার বার করে একটু রোদে দিয়ে পিট করে রোদ খাইয়ে আবার আপনি একটু ঠান্ডা হলে আবার আপনি এয়ার ক্যাপের জায়গায় রাখতে পারেন। এই রেসিপিটা এইভাবেই করা আছে কারণ সামনেই গরম যাওয়ার পরই হচ্ছে বর্ষাকাল। আর এই বর্ষাকালে আমরা যেমন গ্রামে গঞ্জেতে থাকি, তখন কিন্তু সবজি ঝট করে পাওয়া যায় না এবং আলুও অনেক সময় পচে যায়, নষ্ট হয়ে যায়। এই সময় আলুর দাম কম। আর আরেকটা জিনিসেরও দাম কম, সেটা হচ্ছে টমেটো সারা বছর আমরা চাইলেও কিন্তু পাই না। তো এই টমেটো, আলু আর কিছুটা ধনে পাতা এই নিয়ে কিন্তু এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা বানাতে খুবই যতটা সহজ, আর রান্নার পর ঠিক ততটাই গুণটার টেস্টটা আরও বেড়ে যাবে। তাহলে চলা যাক এই রান্নার রেসিপিটার কাছে। ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আর সবটা তুলে ধরিনি। প্রথমেই এরকম সাইজের আলুগুলো বেছে নেবো যাতে কোনো রকম খারাপ না থাকে। তারপরেই ভালোভাবে ধোবো, ধুয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে আমি এটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, এটা ঠান্ডা হবে একটু। এবার এটা আমি খোসাটা ছাড়িয়ে নেব। আর এই আলুটা এমনভাবে সেদ্ধ করব যাতে এরকম চিপলে ভেঙে যায়। এই যে দেখতেই পাচ্ছেন এরকম আলুগুলো এইভাবেই সেদ্ধ করব। আর জলটা ঝরিয়ে নেবো অবশ্যই, দিয়ে তারপর কিন্তু খোসাটা ছাড়াবো। যতক্ষণ আলুটা সেদ্ধ হয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, এইদিকে একটা কাজ এগিয়ে রাখি। আমি একটা চাটুতে গরম করে তার মধ্যে দিয়ে দিলাম জিরে, ধনে আর গোলমরিচ। আপনারা চাটুর জায়গায় অন্য কোনো পাত্র ব্যবহার করতে পারেন। আর লক্ষ্য রাখবেন এটা যেন পুড়ে না যায়, মানে অতিরিক্ত গরম না হয়ে যায়। লো ফ্লেমে করবেন আর জাস্ট একটু দিয়েই নাড়াচাড়া করলেই কিন্তু রেডি। আর হ্যাঁ, আপনারা চাইলে এতে শুকনো লঙ্কা বা এলাচ, লবঙ্গ এরকম ধরনের মশলাও দিতে পারেন। আমি এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না। কিন্তু না যায়, গ্যাস কম করে জাস্ট গরমটা করে নেওয়া। এবার আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, আমার তো মিক্সি নেই, আমি শিলনোড়াতেই এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আর একটু লক্ষ্য করে দেখুন, এটা কিন্তু একদম মিহি করিনি, জাস্ট ধরধরার মতো এরকমভাবেই থাকবে, এইভাবে করে নিলাম। আলুগুলো প্রথমেই বলে দিয়েছি, আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে ভালোভাবে সেদ্ধ করেছি। আর সেদ্ধর পরিমাণটা বোঝাতেই পেরেছি নিশ্চয়ই, যে এরকম টিপলে ভেঙে যাবে। এই যে ভেঙে যাচ্ছে এরকম টাইপেরই আলুটা। এবার আলুটা ছাড়িয়ে নেবো, পরিষ্কার করে দেবো যাতে কোথাও খোসাটা না থাকে। খোসাটা ছাড়ানো দেখালাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, এটা সবাই পারে, তবু একটুখানি দেখিয়ে বাকিটা স্কিপ করে যাচ্ছি। আলুগুলো আমার পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো স্কিনটা উঠিয়ে দিয়েছি। এবার এই আলুর মধ্যেই এই টমেটোগুলো দেবো। মানে এখানে আমার 1 কিলো আলু আছে, 1 কিলো আলুর সাথে এটা 500-র মতো, মানে 400 থেকে 500 গ্রাম টমেটো। কারণ এটা তো আমার কেনা নয় গাছের, তো সেই জন্য সঠিক ওয়েটটা বলতে পারছি না, তবে এটা 400 থেকে 500 গ্রামের মধ্যে হবে। তো এই টমেটোগুলো কি করব, একদম পাকা পাকা থাকবে আর খুব টক হয়, এগুলো টেস্টি হয় দারুণ। তো এই বোটাটা এভাবে দেখিয়ে দিচ্ছি আমি সামনে। প্রথমে এই বোটা একটা থাকে, এটা তো তুলে দেবেন, দিয়ে এইভাবে যদি এই বোটার এটা মানে বার করে নিতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। যেটা এই যে আমি বার করে ফেললাম, এই বোটার যে শক্ত অংশটা
কারণ এটা পেটের পক্ষেও খুব খারাপ। তো এইভাবে প্রত্যেকটা টমেটো মানে বোটাটা ছাড়িয়ে এই এই ওপরে যে লেয়ারটা থাকে, যেমন এই যে এটা ছাড়ানো আছে বোটাটা, কিন্তু এই যে এটা যেটা আছে এটাকে একটু বাদ দিয়ে দেবো, মানে একটুখানি খুঁটলেই এটা উঠে যাবে। এবার লাগবে আমাদের বেশ কিছুটা ধনে পাতা। এই ধনে পাতাগুলো একদম ফ্রেশ, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, একদম ফ্রেশ ধনে পাতা। আমি জাস্ট কিছুক্ষণ আগে তুলে নিয়ে ধুয়ে নিয়ে জলটা ঝেড়ে নিয়েছি, কারণ সব জিনিসে কিন্তু জল থাকলে হবে না, জল থাকলে জিনিসটা একটু অসুবিধা হয়ে যাবে, সেই জন্য জলটা ঝরিয়ে নিচ্ছি। আলু আর টমেটো একসঙ্গে করে নিয়েছি। এবার এই একই জায়গার মধ্যে ধনে পাতাগুলো যেগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রেখেছিলাম সেইগুলো এবার কুচিয়ে দেবো। আর একটা কথা বলবো যে আপনারা যদি, আমি এখানে সব একসঙ্গেই দিচ্ছি, মানে টমেটো আলু একসঙ্গে চটকে নেবো, আপনাদের যদি চটকাতে অসুবিধা হয় তাহলে টমেটোগুলোকে আপনারা 4 পিস করে ভেঙে বা ছোটো করে টুকরো করেও করতে পারেন আপনাদের সুবিধে অনুযায়ী। এর মধ্যেই আমি এভাবে ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে, যতটা ছোটো ছোটো করবেন ততটাই মিক্স হবে এটা। কি সুন্দর দেখতে লাগছে তাই না? এখানে আলু সেদ্ধ, টমেটোগুলো আছে আর ধনে পাতা একই জায়গার মধ্যে। এবার মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলোর মধ্যে থাকবে সবই ঘরে থাকা মশলা, যেমন একটু হলুদ দিয়ে দেবো, এটা কালারের জন্য, এটা কিন্তু টেস্টের জন্য না, জাস্ট একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এখানে স্বাদ অনুসারে গুঁড়ো লঙ্কা, আপনারা কম বেশি করতেই পারেন। এবার দিয়ে দেবো নুন, যেখানে নুন ছাড়া কিন্তু কোনো কাজই হয় না। নুনও আপনাদের স্বাদ অনুসারে দেবেন, আমি খুব বেশি দেবো না, কারণ এটা তো সবজি বানবে সেই জন্য। আর এটাই হচ্ছে সেই মশলাটা যেটা ধরধরার মতো, মানে আর্ধেক গুঁড়ো হয়েছে আর আর্ধেক গুঁড়ো হয়নি, ঠিক এই অবস্থাতেই আপনারা এটা সবটাই দিয়ে দেবেন, এতে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার এই সবগুলোই একসঙ্গে মেখে নিন, একদম হাতে করে এইভাবে মাখবেন। আপনারা চাইলে কিছু দিয়ে ম্যাশ করে নিতেও পারেন, তো আমার হাত দিয়েই সুবিধে হয় তাই আমি হাত দিয়ে এইভাবে করছি। আর এখানে দেখছেন আলু তো খুব সহজে মিহি হয়ে যাচ্ছে, আর টমেটোগুলো কিন্তু আলুর সঙ্গে এইভাবে চিপলেই কিন্তু টমেটোগুলো কিন্তু যেহেতু পাকা সেহেতু এইভাবে মিক্স হয়ে যাবে। তাহলে এটা মেখে নিয়ে সরাসরি আপনাদের সামনে আসছি। টমেটো এবং আলু দুটোই কিন্তু ভালোভাবে মেখে নেবো যাতে মিহি হয়। আমি এখানে আমার সুবিধার জন্য হাতে করেই করছি, আপনারা চাইলে যে কোনো ব্লেন্ডার দিয়েই কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। এইভাবে মিহি করে করে নিয়ে যখন টমেটোর খোসাগুলো হাতে লাগবে ওগুলো কিন্তু বাদ দিয়ে দিতে পারেন। আলুটা সব কিছুর সাথে ভালোভাবে একদম মিক্সড হয়ে গেছে, মাখা হয়ে গেছে। আর আমি এখানে সেকশন করে করে নিয়ে মাখবো। আর এরকম একটা বড় থালা, আপনারা যদি থালা না থাকে এত বড় সাইজে তাহলে আপনারা কোনো প্লাস্টিকের ওপরেও দিতে পারেন। আর আরেকটা কথা, এখানে যে আপনাদের তেল দিতে হবে কি আলাদা করে কিছু না, হ্যাঁ থালাটা বা প্লাস্টিকটা যদি একটু গরম করে নিতে পারে তাহলে ভালো হয়। যেমন আমার এই থালাটা একদম বেশ গরম আছে, তো এই গরম থালাতে দিলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এরকমভাবে সেকশন করে মেখে মেখে নিয়েছি আগেই, একদম এই সেকশনটা একদম মিহি করে মাখা আছে, একটু করে মাখবো। আর এইভাবে আপনি যেমন ডালের বড়ি দেয়, সুন্দর দেখার কোনো ব্যাপার নেই, আপনারা ছোট বড় যেমন সাইজেরই হোক না কেন দিতে পারেন। আমি এখানে চাইবো একটু ছোট ছোট করে করতে, তাহলে কি হবে তাড়াতাড়ি জিনিসটা শুকিয়ে যাবে আর থাকবে। তো আমি এইভাবে ছোট ছোট করে দিতে থাকছি আর আপনাদেরও দেখিয়ে দিচ্ছি, আপনারাও এভাবে দিতে পারেন, আপনাদের পছন্দ মতো সাইজ বা কায়দা করে মানে ডিজাইনটা দিতে পারেন। কেউ গোলও দিতে পারেন, এরকম করে নিয়ে এরকম চ্যাপটা গোল করেও দিতে পারেন, এটা আপনাদের মনের ইচ্ছে, যেরকম যা চাইবেন সেভাবে কিন্তু করতে পারেন। তাহলে চলুন আমি এভাবে করে নিই। থালাতে যেটা সাজিয়ে নিয়েছি সেটা একদম পুরো কড়া রোদ্দুরে দিয়ে দেবো, পা ফেলা যাচ্ছে না। এবার আপনাদের সুবিধের জন্য একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, যেটা ধুয়ে জল ঝরিয়ে রোদে দিয়ে শুকনো করে নিয়েছি, এই প্লাস্টিকও দিয়ে দেবো।
আমি এখানে সাইজগুলো একটু বড় বড় করে দিচ্ছি, কারণ রোদের তাপ মানে ছাদে এসে দেখছি রোদের তাপ বড্ডই বড়। ছাদে এসে দেখছি প্রচণ্ড রোদের তাপ, তো সেই জন্যই ছোটো ছোটোগুলো দিলে পুড়ে যাবে, সেই জন্য আমি একটু বড় বড় করে দিচ্ছি। আর তাতে কাজটা আরও তাড়াতাড়ি সুবিধে হবে। আর একটা এরই মধ্যে আপনাদের একটা টিপস দিয়ে দিই, তাহলে এই পদ্ধতিতে করলে কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি কাজটা সহজে হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি ঠিক এই রকম করে অল্প অল্প করে নিয়ে সেগুলোকে এভাবে মেখে নিচ্ছি সেকশন করে করে। তাহলে কি হচ্ছে, মাখাটা মিহিও হয়ে যাচ্ছে আর আপনার হাতেও বেশি চাপ লাগবে না, আর কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এইভাবে আমি আলাদা করে মেখে নিই। এইবার এইখান থেকেই এগুলো একদম ডাইরেক্ট তুলে এভাবেই দিয়ে দিচ্ছি। আবার ওই মাখাটা শেষ হয়ে গেলে আবার কিন্তু আমি সেভাবে মেখে নিচ্ছি। তাহলে কিন্তু একসঙ্গে মাখতে গেলে হাতে প্রেশার পড়ে, কিন্তু এইভাবে অল্প অল্প করে মানে মিক্স করে নিয়ে যদি মেখে মেখে দেওয়া হয় তাহলে কাজটা হতেও সুবিধে আর করতেও সুবিধে, মানে যে করবে তার অতটা বেশি অসুবিধা হবে না। তাই আমার এখানে সব কিছুই দেওয়া হয়ে গেল মোটামুটি। আমি থালায় আর প্লাস্টিকে দু জায়গায় দিয়ে দেখিয়ে দিলাম, আপনারা যেটা আপনাদের সুবিধে মনে হয়। আমি একটাতে থালাতেও দিলাম আর একটাতে প্লাস্টিকেও দিলাম, দুটোতেই করে দেখিয়ে দিলাম। আপনারা কিভাবে যেটা আপনাদের সুবিধে হবে সেটা করতে পারেন। আর এখন কড়া রোদ্দুর, একদম দাঁড়ানো যাচ্ছে না ছাদে, আমি তো মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো আমি এখন দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ পর এসে আপনাদের দেখাচ্ছি। সেকেন্ডে মানে দুদিনের দিন, আর এখন কড়া রোদ্দুর উঠে গেছে, সকাল 7:30। এই নিয়ে যাব রোদে। এটা 2 দিন থেকে 3 দিন রোদ দিলেই খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর যে পলিথিনেরগুলো ছিল আপনাদের দেখিয়েছিলাম সেগুলো একই জায়গায় করে দিয়েছি, তার কারণ হচ্ছে যাতে তলাগুলোয় ভালোভাবে হাত দেয়। এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এটা আর একটু আজকে রোদ পেয়ে গেলে একদম শক্ত হয়ে যাবে। তারপরে ফাইনালি আরও একদিন রোদ্দুর দিয়ে দেবো, দিয়ে দিলে এটা হয়ে যাবে। এই আলু বড়া বা আলু বড়ি যেটাই বলুন না কেন, 3 দিনে কিন্তু 100% রেডি হয়ে যাবে। 2 দিন রোদ্দুর দিলেই হয়ে যাবে, তবু ফাইনালি 3 দিন রোদ্দুর দিলে একদম পাক্কা হয়ে যাবে। আমিও তাই 3 দিনের দিন একটু রোদ খাইয়ে নিচ্ছি। আর এই আলু বড়ি কিভাবে রেসিপি হয় সেটাও কিন্তু আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আজকে শেয়ার করলাম না। আশা করি আপনাদের জানার আগ্রহ থাকলে পরের দিন এই রেসিপি শেয়ার করব। ততক্ষণের জন্য আজকে বিদায় নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর বিদায় দিন। টাটা।